আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর ডক্টর রবীন্দ্রনাথ পাত্র ও কৌশিক কোলের লেখা প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই বইটার তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রশ্ন 1, এসআই পদ্ধতিতে ঘাতের একক হলো, উত্তর হবে অপশন বি নিউটন। প্রশ্ন 2, জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান, উত্তর হবে অপশন বি কমে। প্রশ্ন 3, বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, উত্তর হবে অপশন এ শক্তি। প্রশ্ন 4, অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয়, উত্তর হবে অপশন বি বার্নৌলি নীতি। প্রশ্ন 5, বৃষ্টির ফোঁটার আকার, উত্তর হবে অপশন সি গোলাকার। প্রশ্ন 6, একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটির আপেক্ষিক বেগ, উত্তর হবে অপশন এ হ্রাস করে। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, পীড়নের এসআই এককটি লেখো, উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার। প্রশ্ন 2, চাপ স্কেলার না ভেক্টর রাশি, উত্তর হচ্ছে চাপ স্কেলার রাশি। প্রশ্ন 3, পৃষ্ঠটানের মাত্রা সংকেত কি, উত্তর হবে mt⁻²। প্রশ্ন 4, প্রবাহিতে সাম্যাবস্থায় ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়, উত্তর হবে প্রবাহিতে সাম্যাবস্থায় ভাসমান বস্তুর আপাত ওজন নেই বা হয় না, আপাত ওজন হয় না। প্রশ্ন 5, ইয়ং গুণাঙ্কের এসআই একক কি, উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার। তার প্রশ্ন 6, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 1, চাপ, এটা হবে অপশন বি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। 2, ঘাত, এটা হবে অপশন সি লম্বভাবে প্রযুক্ত মোট বল। 3, প্রবাহীর, এটা হবে অপশন ডি দৃঢ়তা নেই। 4, প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপ, এটা হবে অপশন এ সব দিকে সমান হয়। তারপর 7, শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। প্রশ্ন 1, প্রমাণ বায়ুর চাপ ড্যাশ পারস্তম্ভের চাপের সমান, উত্তর হবে 76 সেন্টিমিটার। প্রশ্ন 2, প্রবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ গভীরতার সঙ্গে ড্যাশ, উত্তর হবে সমানুপাতিক। 3, তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান ড্যাশ, উত্তর হবে কমে। 4, 1 পাস্কাল ইকুয়ালস টু 1 ড্যাশ নিউটন পার মিটার স্কোয়ার, এটা হবে 1 নিউটন পার মিটার স্কোয়ার। ইকুয়ালস টু ড্যাশ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। প্রশ্ন 5, তরলের ড্যাশ ধর্মের ওপর নির্ভর করে শহরে জল সরবরাহ করা হয়, উত্তর হচ্ছে সমোচ্চশীলতা। প্রশ্ন 8, সত্য মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন 1, প্রবাহের নিজস্ব কোনো আকার নেই, এটা হবে সত্য। 2, সাইফন বায়ুশূন্য স্থানে ক্রিয়া করে না, এটাও সত্য। 3, 4 ডিগ্রি সেলসিয়াসে জলের আপেক্ষিক গুরুত্ব 1, এটাও সত্য। 4, ইস্পাতের চেয়ে রবার বেশি স্থিতিস্থাপক, এটা মিথ্যা। 5, তরলের প্রবাহ বেগ কম থাকলে প্রবাহ ধারারেখ হয়, এটা সত্য। তারপর সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, আর্কিমিডিসের নীতিটি লেখো। 49 নম্বর পাতায় আর্কিমিডিসের নীতি লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, বৃষ্টির ফোঁটা বা অল্প পরিমাণ পারদ কেমন আকার ধারণ করে, ব্যাখ্যা করো। 53 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 56 নম্বর পাতায়
এই যে সান্দ্র বল ও ঘর্ষণ বলের পার্থক্য, দুটো পার্থক্য দেওয়া আছে, দুটো পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 4, দুটি ধারারেখা কখনোই পরস্পরকে ছেদ করে না কেন? উত্তর, দুটি ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করে না কারণ দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে দুটি ধারারেখার ওপর দুটি স্পর্শক টানা যায়, অর্থাৎ ছেদবিন্দুতে প্রবাহী কণার বেগের একই সঙ্গে দুটি অভিমুখ পাওয়া যাবে, যা বাস্তবে সম্ভব না। তারপর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, বার্নৌলির উপপাদ্যটি গাণিতিক রূপসহ বিবৃত করো। 58 নম্বর পাতায় 58 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 59 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রথমে ধরা যাক থেকে শুরু করে চাপ বেশি অবধি, এত অবধি লিখে দেবে। প্রশ্ন 2, প্রবাহীর মধ্যে পতনশীল একটি বস্তু কিভাবে প্রান্তীয় বেগ প্রাপ্ত হয়? 57 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, 2 মিটার দীর্ঘ এবং 0.5 মিলিমিটার ব্যাসযুক্ত একটি তামার তারে 3 কেজি ভর ঝোলানো আছে। এর ফলে তারটির দৈর্ঘ্য 2.38 মিলিমিটার বৃদ্ধি পায়। তামার ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। তারের প্রাথমিক দৈর্ঘ্য এল হচ্ছে 2 মিটার, এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব, তাহলে 2 × 100 সেন্টিমিটার মানে হচ্ছে 200 সেন্টিমিটার। তারের দৈর্ঘ্য বৃদ্ধি, যেটা আমরা ডেল্টা এল দিয়ে বোঝাই, সেটা হচ্ছে 2.38 মিলিমিটার, এটাকেও আমরা সেন্টিমিটার নিয়ে যাব, তাহলে 2.38 ভাগ 10 ইকুয়াল হবে 0.238 সেন্টিমিটার। তারের প্রস্থচ্ছেদের ব্যাস হচ্ছে 0.5 মিলিমিটার। অতএব তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 0.5 ভাগ 2 মিলিমিটার, তার মানে হবে 0.25 মিলিমিটার ইকুয়ালস টু, মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব, তাহলে 0.25 ভাগ 10 সেন্টিমিটার, তাহলে উত্তর হবে আমাদের 0.025 সেন্টিমিটার। ভর এম দেওয়া আছে 3 কেজি, এটা আমরা গ্রামে নিয়ে যাব, তাহলে 3 × 1000 গ্রাম, তার মানে হচ্ছে 3000 গ্রাম। বল এফ আমরা জানি এম ইন্টু জি, মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইকুয়ালস টু, তাহলে ভর এখানে 3000 ইন্টু আমরা অভিকর্ষজ ত্বরণ জানি 980 ডাইন, লিখেই দিয়েছি দেখো, যেহেতু জি ইকুয়ালস টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হবে 3000 ইন্টু 980 ডাইন। অতএব তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এটা হবে পাই ইন্টু আর হচ্ছে এখানে এই যে ব্যাসার্ধ আমরা বের করেছি 0.025 তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে আর। এটা এরকমই রেখে দেব। তারপর আমরা জানি ইয়ং গুণাঙ্ক y ইকুয়ালস টু এফ ইন্টু এল বাই এ ইন্টু ডেল্টা এল, তাহলে ইকুয়ালস টু, তাহলে এফ হচ্ছে 3000 ইন্টু 980, আমরা বের করেছি বল এফ, সেটা হচ্ছে 3000 ইন্টু 980 ইন্টু এ হচ্ছে একদম প্রথমে আমরা বের করেছি দেখবে 200 বাই এ হচ্ছে আমরা বের করলাম এই যে পাই ইন্টু 0.025 তার হোল স্কোয়ার ইন্টু ডেল্টা এল, এটাও একদম প্রথমে বের করেছিলাম 0.238 ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে 3000 ইন্টু 980 ইন্টু 200 ভাগ, এটা হবে পাইয়ের মান হচ্ছে 3.14 ইন্টু এটা, তাহলে কত হবে 25 ভাগ 1000, যেহেতু স্কোয়ার আছে তাহলে দুবার লিখবো 25 ভাগ 1000 ইন্টু এটা, তাহলে পয়েন্ট দশমিক তুলে দিচ্ছি, এটা হবে 228 ভাগ 1000, তাহলে এই নিচে 3টে 1000 ওপরে চলে আসবে, তাহলে ইকুয়ালস টু 3000 ইন্টু 980 ইন্টু 200 ইন্টু 3টে 1000 ওপরে লিখেছি, তাহলে নিচে কি থাকবে 3.14 ইন্টু 25 ইন্টু 25 ইন্টু 238, কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 1.259 ইন্টু 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, 1.259 ইন্টু 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার।
তার মানে ওয়াই ইকুয়াস টু, তাহলে এটা কত হবে 1.259 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। ডাইনটাকে ডাইন আর সেন্টিমিটার ছিল, এটাকে আমরা নিউটন আর মিটারে নিয়ে গেলাম। কেন কি করে এটা হলো দেখো লিখে দিয়েছি, যেহেতু 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াস টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে একটা কমিয়ে দিলেই, মানে 10 যেহেতু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এখান থেকে একটা 10-এর একটা বার কমিয়ে দিলেই ডাইন থেকে আমরা নিউটনে চলে আসতে পারবো। তাই 12 থেকে পাওয়ারটা কমে গিয়ে 11 হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে ইয়ং গুণাঙ্ক হচ্ছে 1.259 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। প্রশ্ন 4, বিভিন্ন উপাদানের তৈরি দুটি সমান দৈর্ঘ্যের তার থেকে সমান সমান ওজন ঝোলানো হলো। তারগুলির ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার ও 3 মিলিমিটার। প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টি 3 গুণ হলে তার দুটির উপাদানের ইয়ং গুণাঙ্কের তুলনা করো। দুটি তারের দৈর্ঘ্য সমান, এটা দেওয়া আছে। অতএব ধরি তারের দৈর্ঘ্য হচ্ছে এল, দুটি তার থেকে সমান সমান ওজন ঝোলানো হয়। অতএব ধরি দুটি তারে ওজন হচ্ছে ক্যাপিটাল এফ। প্রথম তারের ব্যাস যেটা হচ্ছে D1 সেটা হচ্ছে 1 মিলিমিটার, এবং দ্বিতীয় তারের ব্যাস যেটা হচ্ছে D2 সেটা হচ্ছে 3 মিলিমিটার। তাহলে অতএব D2 ইকুয়াস টু হচ্ছে 3D1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। D2 ইকুয়াস টু 3D1, মানে D1 এর সাথে 3 গুণ করলে আমরা D2 পাবো, সেটাই লিখেছি দেখো, কারণ D1 এর থেকে D2টা 3 গুণ বেশি, সেই জন্য D2 সমান হবে D1 এর সাথে 3 গুণ করলে। D2 ইকুয়াস টু 3D1, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। অতএব প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা আমরা ধরছি A1, এটা হচ্ছে পাই বাই, এটা আর কি হবে D1/2 তার হোল স্কোয়ার, কারণ ব্যাস হচ্ছে D1, তাহলে ব্যাসার্ধ হবে D1/2 তার হোল স্কোয়ার, বা A1 হচ্ছে পাই D1 স্কোয়ার বাই 4, 2 এর স্কোয়ার 4 সেটা লিখে দিলাম, আর D1 স্কোয়ারে লিখে দিলাম D1 স্কোয়ার। এবং দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2, তাহলে কত হবে পাই D2/2 তার হোল স্কোয়ার, বা A2 হচ্ছে পাই D2 স্কোয়ার বাই 4, 2 এর স্কোয়ার হচ্ছে 4, বা A2 ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে পাই, এবার D2 আমরা বের করেছি 3D1, তাহলে D2-র জায়গায় লিখে দিলাম 3D1 এর হোল স্কোয়ার বাই 4 লিখে দিচ্ছি দেখো, D2 ইকুয়ালস টু 3D1, বা A2 হচ্ছে পাই 9D1 স্কোয়ার, 3 এর স্কোয়ার হচ্ছে 9, বাকি 9 লিখলাম, এখানে D1 স্কোয়ার রইলো, ভাগ 4, 4, বা A2 হচ্ছে 9 পাই D1 স্কোয়ার বাই 4। ধরি প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা L1, আর দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে তাহলে ডেল্টা L2। অতএব শর্তানুসারে ডেল্টা L1 ইকুয়ালস টু 3 ডেল্টা L2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা দেওয়া আছে প্রদত্ত। এই শর্তানুসারে আমরা সাজিয়েছি, তার শর্তটা কিন্তু বইতে দেওয়া আছে, সেই শর্ত বইয়ে দেওয়া শর্ত অনুযায়ী আমরা এটা সাজিয়েছি, এটা প্রদত্ত। ইয়ং গুণাঙ্ক y ইকুয়ালস টু, তাহলে কী হবে আমরা জানি F ইন্টু L ভাগ A ইন্টু ডেল্টা L। তাহলে প্রথম তারের ইয়ং গুণাঙ্ক যেটা হচ্ছে y1 ইকুয়ালস টু হচ্ছে F ইন্টু L ভাগ A1 ইন্টু L1। এটা হচ্ছে প্রথম তারের ইয়ং গুণাঙ্ক, তাই জন্য y1, তারপর A1 ডেল্টা L1 সব লিখেছি, বা y1 ইকুয়ালস টু তাহলে F ইন্টু L ভাগ A1 হচ্ছে পাই D1 স্কোয়ার ভাগ 4 ইন্টু ডেল্টা L1 হচ্ছে 3 ডেল্টা L2। দেখো আমি লিখে দিয়েছি, যেহেতু ডেল্টা L1 ইকুয়ালস টু 3 ডেল্টা L2, এটা আমরা বের করেছি। এই যে প্রথমে শর্ততে আমি এটা লিখেছি, এই যে ডেল্টা L1 ইকুয়ালস টু হচ্ছে 3 ডেল্টা L2, এইখানে ডেল্টা L1 এর জায়গায় লিখেছি দেখো 3 ডেল্টা L2। আবার দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক y2, তার দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক y2 ইকুয়ালস টু হচ্ছে F ইন্টু L ভাগ A2 ইন্টু ডেল্টা L2, বা y2 ইকুয়ালস টু F ইন্টু L ভাগ A2 হচ্ছে 9 পাই D1 স্কোয়ার ভাগ 4 ইন্টু ডেল্টা L2। যেহেতু A2 ইকুয়ালস টু আমরা আগেই বের করেছি 9 পাই D1 স্কোয়ার ভাগ 4, অতএব y1 বাই y2 দুটো তারের ইয়ং গুণাঙ্কের তুলনা করছি, তাহলে y1 বাই y2 ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে F ইন্টু L বাই ভাগ
পাই d1 স্কোয়ার ভাগ 4 ইন্টু 3 ডেল্টা L2 ইন্টু, এটা নিচে আছে তাহলে এটা অপোজিট উল্টে যাবে, তাহলে এটা দেখো এই যে y2টা উল্টে দিয়েছি, এটা উপরে এসছে এটা নিচে চলে গেছে, তাহলে 9 পাই d1 স্কোয়ার ভাগ 4 ইন্টু ডেল্টা L2 আর নিচে চলে গেল f ইন্টু L। তারপর কাটাকুটি করেছি, তাহলে কাটাকুটি করে আমাদের উত্তর এসছে বা y1 বা বাই y2 ইকুয়াস টু, তাহলে এখানে থাকছে 9/4 ভাগ নিচের থাকছে 3/4, এখানে 4 কেটে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি দেখো 9/4 ইন্টু এটা উল্টে গেছে ইন্টু 4/3, তাহলে 4 কেটে গেল, 9কে 3 দিয়ে কাটলাম 3, তাহলে তাহলে y1 বাই y2 ইকুয়াস টু হচ্ছে 3, তাহলে বা y1 ইকুয়াস টু হচ্ছে 3y2, এটাই হচ্ছে অ্যান্সার। y1 ইকুয়াস টু হচ্ছে 3y2, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 5, একটি বস্তুর আয়তন 2 মিটার কিউব বা 2 ঘন মিটার এবং আপেক্ষিক ঘনত্ব 0.52, বস্তুটির ভর কত? বস্তুর আয়তন v ইকুয়াস টু হচ্ছে 2 মিটার কিউব, বস্তুর আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 0.52। আমরা জানি আপেক্ষিক ঘনত্ব ইকুয়াস টু বস্তুর ঘনত্ব ডি ভাগ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, বা আপেক্ষিক ঘনত্ব 0.52 ইকুয়াস টু বস্তুর ঘনত্ব ডি ভাগ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব আমরা জানি 1000 কিলোগ্রাম পার ঘন মিটার, বা ডি ইকুয়াস টু হচ্ছে 0.52 ইন্টু 1000, কোনাকুনি গুণ করলাম, তাহলে ডি ইকুয়াস টু হবে 0.52 ইন্টু 1000, বা ডি ইকুয়াস টু তাহলে কত হচ্ছে 520 কিলোগ্রাম পার ঘন মিটার, এটা হচ্ছে বস্তুটির ঘনত্ব। 520 কিলোগ্রাম পার ঘন মিটার, এটাই হচ্ছে বস্তুটির ঘনত্ব। ধরি বস্তুটির ভর m, আমরা জানি m ইকুয়ালস টু ডি ইন্টু ভি, ভর ইকুয়ালস টু ঘনত্ব ইন্টু আয়তন, বা m ইকুয়ালস টু ডি আমরা এক্ষুনি বের করলাম 520 ইন্টু ভি, ওপরেই আমাদের বইতে দিয়ে দিয়েছে, প্রথমেই লিখেছি 2, তাহলে বা m ইকুয়ালস টু হবে তাহলে 520 ইন্টু 2 হচ্ছে 1040 কিলোগ্রাম, 1040 কেজি বা কিলোগ্রাম। অতএব বস্তুটির ভর হলো 1040 কেজি, এটাই হচ্ছে অ্যান্সার। বস্তুটির ভর হলো 1040 কেজি, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 6, একটি বস্তুর ভর 50 গ্রাম, বস্তুটি জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় 100 ঘন সেন্টিমিটার জল অপসারণ করে, বস্তুটির ঘনত্ব কত? বস্তুর ভর m ইকুয়ালস টু 50 গ্রাম, আমরা জানি জলের নিমজ্জিত অবস্থায় বস্তুর দ্বারা অপসারিত জলের আয়তনই হবে ওই বস্তুর আয়তন। অতএব বস্তুটির আয়তন v ইকুয়ালস টু 100 ঘন সেন্টিমিটার, 100 ঘন সেন্টিমিটার। অতএব বস্তুটির ঘনত্ব d ইকুয়ালস টু m/v, বা d ইকুয়ালস টু তাহলে এটা হচ্ছে m হচ্ছে 50 ভাগ v হচ্ছে 100, তার মানে হচ্ছে 0.5। অতএব বস্তুটির ঘনত্ব হলো 0.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার, এটাই হবে অ্যান্সার।